প্রচারের শেষ লগ্ন আরেকদিন বাকি। তার আগে আজ 17ই মে শুক্রবার সন্ধ্যে 7:30টায় নৈহাটি পাওয়ার হাউস মোড়ে পার্থ ভৌমিকের সমর্থনে আজ এক পথসভার আয়োজন করা হয়। ওই পথসভায় প্রার্থী স্বয়ং পার্থ ভৌমিক নিজে উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু। তিনি কি বললেন এবং পার্থ ভৌমিক কী বললেন শুনে নিন আমাদের প্রকৃতির বার্তার চ্যানেলে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যবসাদারদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল। আমি তাই এই অঞ্চলের মানুষকে বলতে চাই, আপনারা কি সেই দিকটায় ফিরিয়ে আসতে চান? আপনারা যদি মনে করেন যে অর্জুন সিং অত্যাচার করে, অর্জুন সিং এর বিজেপি সন্ত্রাস করে ঠিক করেছিল, তাহলে অবশ্যই আপনারা অর্জুন সিংকে ভোট দেবেন। আর যদি মনে করেন যে না, কার্ফুকে তার দোকানের ভেতর ঢুকে কার্ফুকে মেরে হাসপাতালে ভর্তি করে ঠিক করেছিল, আপনারা অর্জুন সিংকে ভোট দেবেন। আর তা যদি মনে না করেন যে না, এলাকায় আমরা শান্তি চাই, কারণ 2019 সালে অর্জুন সিংরা এই অত্যাচার করবার পরেও 2021 সালে যখন পার্থ ভৌমিক নৈহাটি থেকে 18,000 ভোটে জয়লাভ করেছে, একটা মানুষও বলতে পারবে না যে নৈহাটির কোথাও কোনো অশান্তি হয়েছে। শান্তি বিরাজ করেছে সারা নৈহাটি জুড়ে। এবং যারা এই অঞ্চলের বিজেপি করত, পার্থ ভৌমিক নিজে তাদের বাড়ি গিয়ে বলে এসছে যে তোর কোনো সমস্যা হলে, বিজেপির কারোর সমস্যা হলে সরাসরি আমি পার্থ ভৌমিক আমাকে জানাবি, আমি তার ব্যবস্থা নেব। সারা নৈহাটিতে শান্তি বিরাজ করেছে। তাই আপনারা পার্থ ভৌমিককে ঘাসের উপর জোড়া মসজিদে ভোট দেওয়ার আবেদন আপনারা। যদি মনে করেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস গত 12 বছরে বাংলার জন্য কাজ করেছে, যদি মনে করেন নৈহাটি পৌরসভার উন্নতি করেছে তৃণমূল কংগ্রেস, যার মাথার উপর ছিল বিধায়ক পার্থ ভৌমিক, যদি মনে করেন হ্যাঁ সারা নৈহাটিকে পার্থ ভৌমিক সাজিয়ে তুলেছে, আজকে যেখানে দাঁড়িয়ে সভা করছে এই রাস্তাটা ছিল 16 ফুটের রাস্তা, তাকিয়ে দেখুন রাস্তাটা 40 ফুট হয়ে গেছে। কে করেছে? এই জায়গাটাকে দখল করে দোকান করে রেখে দিয়েছিল। এই 40 ফুট রাস্তা কে করে দিয়েছে? তার নাম পার্থ ভৌমিক। তাই পার্থ ভৌমিককে ঘাসের উপর জোড়া ভোট দিতে ভোট দেওয়ার আবেদন রাখবো। বলছিলাম না দুশ্চরিত্র, বিজেপি একটা দুশ্চরিত্রকে দাঁড় করিয়েছে। নির্বাচন হলফনামায় এই অর্জুন সিং লিখেছে, আমার এই দেখুন আমার নির্বাচন কমিশনার ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিয়েছে। অর্জুন সিং হলফনামায় দিয়েছে নির্বাচন কমিশনারকে যে আমার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিক হবে আমার দ্বিতীয় স্ত্রী। আর পবন সিং কেউ দেখতে পাচ্ছেন গত 7 দিন ধরে? পবন সিং বলছে তাহলে আমি কি অর্জুন সিং এর সন্তান নই? আমার বাবার সম্পত্তি আমার দ্বিতীয় মা পাবে, তাহলে আমি কোথায় যাব? পবন সিং সম্পর্ক ছেদ করেছে বাবার সাথে। অর্জুন সিং এর শুধু রাজনৈতিক চরিত্র নয়, আজকে টিভি খুললে দেখতে পাবেন আমার দলের নেত্রীরা আজকে প্রকাশ করেছে, আজকে প্রেস মিট করে বলেছে 8 জন মহিলার সাথে অর্জুন সিং থাকে এবং তার 4 বিয়ে করেছে অর্জুন সিং। এরকম একটা দুশ্চরিত্রকে লোকসভায় পাঠাবে বারাকপুরের মানুষ দ্বিতীয়বার এই ভুল করতে পারে না। তাই এই অঞ্চলের মানুষকে বলবো পার্থ ভৌমিককে ঘাসের উপর জোড়া ভোট দিতে ভোট দেওয়া। দেখছিলাম অর্জুন সিং একটা পদযাত্রা করছে, ওরা আমার স্টাইল অন্য। যখন কোথাও এলাকায় যাচ্ছে 7 জন কি 8 জন আর কিছু ভাগ থাকছে, আর ওর স্টাইলটা হচ্ছে ওর সাথে 8-10টা গাড়ি থাকে, প্রত্যেকটা গাড়িতে 7 জন 8 জন থাকে। সেই জগদলের সব নাক কাটা কান কাটা সেই চিটাগড়ের তাদেরকে নিয়ে এসে হাঁটছে। এরকম রাস্তা ধার দিয়ে যাচ্ছে, হঠাৎ একজন কাকিমা দেখছে যে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, হাত জোর করতে করতে হঠাৎ বিজেপির একজন বলছে, কাকিমা চিন্তা নেই, আমরা এবার লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা করে দেবো। বলছে কি বলছিস, 3,000 টাকা দেবে বিজেপি? বলছে
3,000 টাকা করে দেবে। বলছে শোন শোন, কালকে রাত্রে টিভিতে দেখছিলাম তোদের এক নেত্রী বক্তব্য আছে, বলছে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মায়েদের সম্মান দিয়েছে 1,000 টাকা করে মাসে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানিয়েছে, আর তোর বিজেপি বলছে সেটাও বন্ধ করে দেবে। বলছে না না, শুভেন্দুদা বলে দিয়েছে বিজেপি ক্ষমতায় আসলে 3,000 টাকা দেবে। তখন সেই কাকিমা বলছে আর শোন, 2014 সালের আগে তোর দাদু নরেন্দ্র মোদী আমাদেরকে 15 লক্ষ করে টাকা দিয়েছে। শোন, ওই 15 লক্ষ টাকা আজও পর্যন্ত খরচ করতে পারিনি। আমার দরকার নেই তোর এই 3,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1,000 টাকাতেই আমার চলে যাবে। ছেলেটা চলে গেল। আবার এখন অনেকে দেখবেন অডি গাড়ি কেনে, BMW গাড়ি কেনে। এই নয়াদেরই একজনের অডি গাড়ি কিনেছে, আর তার পাশের বাড়িতে একজন রিক্সা চালায়। হঠাৎ একদিন দুজনেরই বাবা অসুস্থ হলো, পেসমেকার বসাতে হবে দুজনকেই। একজন রিক্সা চালকের বাবা, আর একজন অডি গাড়ি আছে, মানে প্রায় 1.5-2 কোটি টাকার গাড়ি আছে, তাহলে সে কত কোটি টাকা সম্পত্তি দিতে পারে, এমন লোকের দুজনেই ভর্তি হয়েছে অ্যাপোলো নার্সিং হোমে। অপারেশন হয়ে গেছে। সেই রিক্সা চালক লোকটি বসে আছে, আর অডি গাড়ির মালিকটা এসে বলছে দাদা আপনার বাবার অপারেশনটা হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়েছে। ওই আপনার বাবার পাশের বেডেই তো আমার বাবা আছে। বলছে তাই? আপনি কি আপনার জমি জমি বিক্রি করলেন? বলছে না। কেন জমি বেচবো? বলছে তাহলে এই 4 লাখ টাকা খরচ করে কি করে করলেন অপারেশন? বলছে কেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আমাদের মমতা আছে, স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে, তাই আমার বাবার চিকিৎসা অ্যাপোলো নার্সিং হোমে আমরা বিনা পয়সায় করেছি। তাই বলছি পার্থভূমিকে ঘাটের উপর জোড়া বলছিনে ভোট দেবেন, ভোটিং মেশিনে 4 নম্বরের বোতাম। 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়ে দেবো। নরেন্দ্র মোদী বলেছিল 2 কোটি বেকার যুবককে চাকরি দেব। ভারতবর্ষের একটা মানুষও চাকরি পায়নি। তাই 2014 সালের আগে নরেন্দ্র মোদী সে ডায়লগ শুনে মনে পড়ে যাচ্ছে একটা বাংলা গান। নরেন্দ্র মোদী গান গিয়েছিল 2014 সালে দেশের মানুষের উদ্দেশ্যে। গান গিয়ে বলেছিল এই মায়াবী চাঁদের রাতে দেখে আঘাতের সাথে মনের কথা বলতে চাই। আর দেশের মানুষ নরেন্দ্র মোদীর গান শুনে সব ভোট বিজেপিকে দিয়ে বিকেল বেলায় দেশের মানুষ গান করছে বলো তারপরে শুনতে চাই। নরেন্দ্র মোদী সন্ধ্যাবেলায় ভোট শেষ হয়ে যাওয়ার পর বলছে কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। দেশের মানুষকে যে কথা দিয়েছিল নরেন্দ্র মোদী ধোঁকা দিয়েছে। এই ধোঁকাবাজের বিরুদ্ধে তার প্রার্থী অর্জুন সিংকে 1.5 লক্ষের বেশি ভোটে পরাজিত করাবে বাংলার মানুষ, বারাকপুরের মানুষ। অর্জুন সিংয়ের তাই মাথা খারাপ হয়ে গেছে। হঠাৎ 4-5 দিন ধরে বিভিন্ন মিডিয়ায় বলছে নৈহাটি পৌরসভার 19 জন কাউন্সিলর আমার সাথে যোগাযোগ রাখছে। বলুন কত বড় নির্বোধ হলে এই ধরনের কথা বলে যে আমরা নাকি 19 জন কাউন্সিলর ওর সাথে যোগাযোগ রাখছে। ওই মিঠুন চক্রবর্তী বলেছিল না 6 মাস আগে 100 জন এমএলএ সরাসরি আমার সাথে যোগাযোগ রাখছে। ঠিক ওইটা কোনো গাজাগড়ি কথা। ওই 19 জন কাউন্সিলর যোগাযোগ রাখছে। ওর মাথাটা খারাপ হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে যে একজন কৃষকের গরু হারিয়ে গেছে। সেই কৃষক সারাদিন ধরে গরু খুঁজে পাচ্ছে না, সারাদিন আর বাড়ি আসেনি। এবার তার বউ তার ছেলেকে বলছে যা তো তোর বাবাকে খুঁজে নিয়ে আয়, তোর বাবাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোর বাবা সারাদিন বাড়ি আসেনি। ছেলেটি ঘুরতে ঘুরতে গেছে, যে দেখছে একটা জমির ধারে বসে আছে মাথায় হাত দিয়ে। ছেলেকে বলছে বাবা বাড়ি চলো, সারাদিন বাড়ি যাওনি। তার বাবা বলছে ভাই গরু যার হারায় সেই বোঝে দুঃখের কথা, ভাই তুমি বাড়ি যাও। ছেলেটি বাড়ি ফিরে এসেছে, মাকে বলছে মা বাবার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে,
কারণ বাবা আমাকে ভাই বলছে। এই কথা শুনে তার বউ চলে গেছে তার স্বামীর কাছে, দিয়ে বলছে কি গো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ছেলেকে বলছো ভাই, কি হয়েছে তোমার? বলছে মা গরু যার হারে সেই বলে বউকে বলছে মা অর্জুন সিং এর অবস্থা তাই হয়ে গেছে, 3 লক্ষ ভোটে হারবে, তার মাথা খারাপ হয়ে গেছে। এই একটা উন্মাদকে আগামী 20 তারিখ ভোটিং মেশিনে 4 নম্বরের বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবে। ভোটিং মেশিনের বোতাম এমন ভাবে চাপবেন, আগামী 4 তারিখ গণনা কেন্দ্র থেকে যখন ফলাফল বেরোবে, দ্বিতীয় রাউন্ডের শেষে বারাকপুরের মানুষ সেই কর্ণ অর্জুনে সেই ডায়লগ দেবে, বলবে ভাগ অর্জুন ভাগ, ভাগ অর্জুন ভাগ, ভাগ অর্জুন ভাগ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অর্জুন সিং সরকার বেঈমান মুর্দাবাদ। পৌরসভায় এখন বক্তব্য রাখবেন মহিমাটি আইটিসের প্রধান মাননীয় শ্রী সমীর ঘোষ মহাশয়। রাখবেন আমাদের নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী শরৎদেব মহাশয় উপস্থিত আছেন এবং এখানে বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে কাজল দে, আমাদের মেহেন্দি পৌরসভার অন্যতম কাউন্সিলর, পৌর পরিষদ সদস্য পার্থপ্রতিম দাসগুপ্ত সহ শেখর কাপুর রয়েছেন, সুপ্রবীর কাপুর রয়েছেন, রাজুদা রয়েছেন, আরও বহু নেতৃত্ব রয়েছে, আমাদের প্রতিষ্ঠান পরিবারের সভাপতি, বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা রয়েছে। অনেক দেরি হয়ে যাবে, 1:30 বাজে। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল, এই অঞ্চলের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে ওয়াকিবহাল মানুষ এবং তারা রাজনীতির সমস্ত কিছুই অবাক অফ এবিসিডি সবটাই জানেন। ফলে আমি বিশেষ কিছু বলবো না। ভারতবর্ষের রাজনীতি, দিল্লির রাজনীতি, সারা ভারতবর্ষে যে সিবিআই, ইডি এবং বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে যে ভারতবর্ষের রাজনীতিকে শেষ করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানকে শেষ করা হচ্ছে, তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ ইতিমধ্যেই শপথ নিয়েছেন যে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর এই লড়াই, এবং ইতিমধ্যেই প্রায় 4 দফার নির্বাচন সম্পূর্ণ হয়েছে। গণতন্ত্রের উৎসবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সামিল হয়েছে। আমরা যারা ব্যারাকপুর লোকসভার মানুষ, আমরা গণতন্ত্রের উৎসবে সামিল হব আগামী 20শে মে সোমবার। দেখুন, নির্বাচন, লোকসভা নির্বাচন, আমি সারা ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে নতুন করে কিছু বলবো না, আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছেন। আমার বক্তব্যের বিষয় খুব পরিষ্কার যে আমরা যারা ব্যারাকপুরের মানুষ, আমরা দেখেছি এমন একজন সাংসদকে, পেয়েছি এমন একজন সাংসদকে, দুর্ভাগ্যজনকভাবে তো তিনি আমারও সংসদ। আমি কোনো ব্যক্তি আক্রমণ করি না, বিশেষ করুন আমি যেখানেই বক্তব্য রাখি আমার কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তি আক্রমণ নেই, কিন্তু আমি আমার কথাটা ভাবি, আমি আমার পরিবারের কথা ভাবি, আমি আমার আগামী প্রজন্মের কথা ভাবি, আমি আমার এলাকা, আমার পাড়া, আমার গ্রাম, আমার শহর, আমার এই টাউন, আমার এই পাওয়ার হাউস মোড়, এই অঞ্চলের শান্তির কথা ভাবি। তো আমি যখন দেখি বা আমার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা যখন দেখবে যে আমাদের সাংসদ, তার বিরুদ্ধে 93খানা ক্রিমিনাল কেস, 93খানা, বিশ্বাস করুন সেটা না আমাদের সবার জন্য খুব লজ্জা, খুবই লজ্জা। আমরা যখন দেখি যে আমাদের যিনি সাংসদ, যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি টেলিভিশন চ্যানেলে বসছেন, এবিপি আনন্দে সাক্ষাৎকার দিচ্ছেন, উল্টো দিকে সুমন দে বসে রয়েছেন। সুমন দে প্রশ্ন করছেন আমাদের সাংসদকে, দুর্ভাগ্যজনকভাবে তো তিনি আমারও সাংসদ, ব্যারাকপুরের প্রত্যেকটি মানুষের সাংসদ, তাকে প্রশ্ন করছে, আচ্ছা শুনেছি আপনি নাকি ব্যারাকপুরের সবচেয়ে বড় বাহুবলী। তখন আমার লজ্জা হয় যখন দেখি যে আমার সাংসদকে টিভি চ্যানেলের সঞ্চালক সুমন দে প্রশ্ন করেন যে শুনেছি আপনি নাকি 2 হাতে 9mm রিভলভার চালাতে পারেন। তিনি হাসতে হাসতে উত্তর দেন, সেটা বিশ্বাস করুন ব্যারাকপুরের একজন খুব সাধারণ, খুব ক্ষুদ্র একজন সাধারণ মানুষ হিসেবে আমার লজ্জা করে যে আমার সাংসদ, যিনি আমার জনপ্রতিনিধি, যিনি ভারতবর্ষের বাকি 543 জন সংসদের সাথে আমার প্রতিনিধিত্ব করেন দিল্লির সংসদ ভবনে, যে সংসদ ভবন ভারতবর্ষের গণতন্ত্রের মন্দির, মসজিদ, গির্জা, তখন আমার লজ্জা করে যে এমন একজন ক্রিমিনাল, এমন একজন গুন্ডা, এমন একজন বাহুবলী আমার সাংসদ হয়ে
দিল্লির মসনদে যান, এটা আমার লজ্জা, আপনার লজ্জা। আপনি কোন রাজনৈতিক দল করেন, আপনার কাকে বেশি ভালো লাগে? আপনি একটু বামপন্থী বা আপনি একটু বিজেপি পন্থী, আপনার নরেন্দ্র মোদীকে একটু ভালো লাগতে পারে, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগতে পারে, যাকে ইচ্ছা ভালো লাগতে পারে, কিন্তু আপনার দিনের শেষে আপনার ছোট্ট ছেলেটা, আপনার বাড়ির পরবর্তী প্রজন্ম যখন বড় হবে আর প্রশ্ন করে বলবে, বাবা বা মা, তোমরা যখন সংবিধান বাঁচানোর লড়াই ছিল তখন একজন ক্রিমিনালকে ভোট দিয়েছিলে, যার নামে তুমি জানতে যে তার নামে 93খানা ক্রিমিনাল কেস, তাকে ভোট দিয়েছিলে? উত্তর দিতে পারবেন তো? প্রশ্নটা আপনাদের কাছে করছি। বিশ্বাস করুন, আমার নেতা পার্থ ভৌমিক এমন একজন নেতা, তিনি ইলেকশনের আর 3টে রাত্রি বাকি আছে, 3টে রাত্রি, শুক্রবার, আজকের রাত্রি, শনিবার, রবিবার, 3টে রাত্রির পর ইলেকশন। আমার নেতা পার্থ ভৌমিক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, বাণিজ্য বিভাগে, কমার্সের। সেই মানুষটা, হ্যাঁ, তাকে আমরা থিয়েটারের মঞ্চে দেখি, তাকে ওয়েব সিরিজের পর্দায় দেখি, তাকে আমরা সিনেমায় দেখি, তাকে আমরা সিরিয়ালে দেখি, তাকে আমরা নৈহাটির রাস্তায় দেখেছি বসন্ত উৎসবের দিন গলায় শ্রীখল নিয়ে উনি গৃহবাসী গান গাইতে গাইতে যাচ্ছেন। তাকে আমরা 25শে বৈশাখ দেখেছি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে। আমার নেতা পার্থ ভৌমিক পারবে না এই ইলেকশনের আগে 3 দিন এই এলাকার কোনো ছেলেদের হাতে 5,000 10,000 টাকা দিয়ে দিতে পারবে না। আমার নেতা পার্থ ভৌমিক এই এলাকার মানুষের হাতে অল্প বয়সী ছেলেদেরকে রাতের অন্ধকারে 9mm রিভলভার আর পেটো বোমা দিয়ে বলবে না যে ওই লোকটা ভারতীয় জনতা পার্টি করে বা ওই লোকটা CPIM করে, ওই লোকটা বিরোধী রাজনৈতিক দল করে, যাও রাত্রিবেলা গিয়ে তার বাড়িতে বোম মেরে দিয়ে আসো। তিনি বলতে পারবেন না। আমার নেতা পার্থ ভৌমিক ইলেকশনের 2 দিন আগে বাইকের তেল আর ফ্রিতে মদ মাংস খাইয়ে আপনার বাড়ির ছেলেটাকে ক্রিমিনাল বানাতে পারবে না। আমার নেতা পার্থ ভৌমিক বলেছেন, আমি যদি লাদাখপুরের সাংসদ হই তাহলে আমি সবার প্রথম যে কাজটা করব সেটা আমার জন্য কোনো ছেলেকে ক্রিমিনাল হতে হবে না, গুন্ডা হতে হবে না। আমি ব্যারাকপুরের বুকে একটা স্টাডি সেন্টার করে তুলব। সেই স্টাডি সেন্টারে এই অঞ্চলের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তারা WBCS অফিসার হবে, SSC PSC রেল ব্যাংকের চাকরির বিনা পয়সায় প্রস্তুতি নেবে। পার্থক্য পরিষ্কার, একদিকে একজন আপনার বাড়ির ছেলে মেয়েকে ক্রিমিনাল বানাবে আর নিজের ছেলেকে বিধায়ক বানাবে, আরেকজন বলছে তোমাকে বাবা রাজনীতি করে ক্রিমিনাল হতে হবে না, তুমি মন দিয়ে পড়াশোনা করো, তোমার শিক্ষার দায়িত্বটা আমার হাতে দাও। আমি পার্থ ভৌমিক, আমি সাংসদ হলে তোমার হাতে কলম থাকবে, ল্যাপটপ থাকবে, স্মার্টফোন থাকবে, তুমি পড়াশোনা করো। পার্থক্য পরিষ্কার। এই অঞ্চলের মানুষ আতঙ্ক কাকে বলে তা জানেন। এই অঞ্চলের মানুষ দেখেছেন 2019 সালে 23 মের পর কিভাবে হঠাৎ করে বারুদের স্তূপে পরিণত হয়েছিল এই নৈহাটি পাওয়ার হাউস মোড়, নৈহাটি RBC রোড, এবং এই এতটা অঞ্চল, এই গোটা RBC রোড জুড়ে, এই ঘোষপাড়া রোড জুড়ে গোটা ব্যারাকপুর লোকসভা কার্যত একটা বারুদের স্তূপে পরিণত হয়েছিল। যে মানুষটা এই গোটা ব্যারাকপুর লোকসভাকে বারুদের স্তূপে পরিণত করে গোটা ব্যারাকপুর লোকসভাকে কার্যত একটা সন্ত্রাসের জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত করেছিল, সেই জল্লাদদের নেতা আবারও ভোট চাইতে আসছেন। তিনি যখন ভোট চাইতে আসবেন বা তার যে কর্মকর্তারা, ওরা আবার কার্যকর্তা বলে, ক্ষমা করবেন, ওরা আবার কার্যকর্তা বলে, কর্মকর্তা বাংলার মানুষ বলে, ওরা আবার সবটাই দেখি কপি করে UP বিহার থেকে, তো কার্যকর্তা বলে। তো যে কার্যকর্তারা আসবেন তাদের কাছে আগে প্রশ্ন করবেন যে আমার ব্যারাকপুর লোকসভায় 2019 সালে 23 মের পর যে 2 মাস যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে রাত্রের অন্ধকারে বোমাবাজি, যে এই অঞ্চলে মানুষ দেখেছেন যে নৈহাটি RBC রোড, এই পাওয়ার হাউস মোড়, হাই রোডের ওপারে প্রত্যেকদিন রাত্রে যে আতঙ্ক, সেই আতঙ্কের দায়ভার কে নেবে? ক্ষমা চান আগে, মানুষের কাছে কান ধরে ক্ষমা চান, মানুষের কাছে নতজানু হয়ে ক্ষমা চান, কারণ মানুষ সর্বদেবতা, মানুষ সবচেয়ে বড় ঈশ্বর। মানুষের কাছে ক্ষমা চান, তারপরে তো ভোট চাইতে আসবেন। লজ্জা লাগা দরকার আপনাদের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, না আছে নীতি, না আছে আদর্শ, না আছে দল, কিচ্ছু নেই। অনেকে ভাবতে পারেন উনি বিজেপি করেন না, উনি বিজেপি করেন না। আপনি ভাবতে পারেন উনি নরেন্দ্র মোদীকে দেখে বিজেপি করেন না, আপনি ভুল। উনি নরেন্দ্র মোদীরও নন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও নন, উনি আপনারও নন, উনি ব্যারাকপুরের নন, উনি ভাটপাড়ার নন, জগদ্দলের নন, কোন এলাকার মানুষের নন। উনি শুধু নিজেকে ভালোবাসেন স্বার্থপর দৈত্যের মতো। উনি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না।
কথা বিশ্বাস করে না। আমি দেখেছিলাম কিছুদিন আগে উনি তৃণমূল কংগ্রেসে ঘুরতে এসেছিলেন, তখন দেখলাম ওনার ছেলে মহান তবিয়াতে বিজেপি করলেন। আজকে দেখলাম উনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হলেন। ওনার নিজের পরিবারে ওনার ভাইপো তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিকের চিফ ইলেকশন এজেন্ট হলেন, অর্থাৎ মুখ্য নির্বাচনী অফিসার, মুখ্য নির্বাচনী এজেন্ট। অর্থাৎ নিজের পরিবারকে পাশে নেই। যিনি নিজের পরিবারকে অস্বীকার করেন তিনি কি আপনার জনপ্রতিনিধি হবেন, আপনার অভিভাবক হবেন? আপনি প্রশ্ন করুন। দেখুন, আপনি যখন ভোট দিতে যাবেন, আমার কথাই নয়, আমার পূর্ববর্তী আমার পরবর্তী কোনো বক্তার কথাই নয়, এই অঞ্চলের মানুষ অত্যন্ত মেধাবী মানুষ, তাদের মেধা আছে, বিচার রয়েছে, বিবেচনা রয়েছে। আপনি গত 5 বছরের হিসাব নিয়ে যে 5 বছরে 5 কোটি করে 25 কোটি টাকা একজন এমপি ল্যাডে পায়, সেই লোকটা 25 কোটি টাকার কত টাকা কত পয়সা আপনার এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ করেছে সেই হিসেব নিয়ে যান। কটা স্কুল হয়েছে তার সাংসদ তহবিলের টাকায়, কটা স্কুলের ল্যাবরেটরি হয়েছে, কটা কলেজ, কটা বিশ্ববিদ্যালয়। আপনি কবার আমফানের রাজ্যে সেই ভয়ঙ্কর রাজনীতিটাকে পেয়েছেন? আপনি করোনার লকডাউনের দিনে আপনি কবার পেয়েছেন? রাজনীতি মানে মানুষের সেবা করা, রাজনীতি মানে মানুষের দুঃসময় তার পাশে থাকা, রাজনীতি মানে শুধু কামিয়ে নাও, গুছিয়ে নাও আর চেয়ার আর ক্ষমতা দখলের রাজনীতি নয়। এই যে ভারতবর্ষের সংসদের কথা বলছি, পার্লামেন্টের কথা বলছি, একবার নিজে ভাবুন তো, ভারতবর্ষের পার্লামেন্টে একটা সময় কারা যেতেন? মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত নেহেরুর মতো প্রাজ্ঞ মানুষরা ভারতবর্ষের সংসদে যেতেন। আমার অটলজির একটা কথা বোধ করতে খুব ইচ্ছে করছে। আজকে যারা ভারতীয় জনতা পার্টি করে, বিজেপি করে, তারা অটলজির রাজনীতি, অটলজির আদর্শ জানেন না। অটলজি নিশ্চিতভাবে আমার রাজনৈতিক মতাদর্শের বিরোধী, স্বাভাবিক, কিন্তু তারপরেও আমার অটলজির একটা কথা ভীষণ মনে পড়ছে। ইউটিউবে ভিডিওটা আছে, অটলজি যে সময় প্রধানমন্ত্রী ছিলেন আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু আমরা যারা রাজনীতির ছাত্র আমাদের প্রত্যেকের এই বক্তব্যগুলো শোনা উচিত। তিনি বিরোধী রাজনৈতিক দলের হলেও শোনা উচিত। আস্থা ভোট হয়েছে, আস্থা ভোটে অটলজি জানেন তিনি হেরে যাবেন। অটল বিহারী বাজপেয়ী সেই বিখ্যাত বক্তব্যে তিনি বলছেন, এটা অর্জুন সিংদের মতো লোকেদের কান খুলে শুনে রাখা উচিত, যে দলটা তারা আজকে করেন সেই দলের এক সময়ের প্রতিষ্ঠাতা সদস্য ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন পার্লামেন্টে, সেই পার্লামেন্টে ভারতবর্ষের গণতন্ত্রের মন্দির, সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, সত্তা কা খেল তো চলতা রহেগা, পার্টিয়াं आते रहेंगे, पार्टियां जाते रहेंगे, लेकिन ये देश रहना चाहिए। অর্থাৎ সবার আগে দেশ, সবার আগে দেশের মাতৃকা, দেশের প্রতি সেবা করা। আমি তাদের উদ্দেশ্যে বলছি, সারা দেশ জুড়ে মানুষের মোমেন্টাম তৈরি হয়ে গেছে, সারা দেশ জুড়ে মানুষের মোমেন্টাম তৈরি হয়ে গেছে, এবং এটা তৈরি হয়েছে বলেই আজকে জাতীয় স্তরে যে সমস্ত মিডিয়াগুলো তারা আস্তে আস্তে তাদের সুর বদল করতে শুরু করেছে। মানুষের মোমেন্টাম তৈরি হয়ে গেছে বলে আজকে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের তাদের মন্তব্যের পরিবর্তন হওয়া শুরু হয়েছে। মানুষের মোমেন্টাম তৈরি হয়ে গেছে বলে শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে। স্বাধীন ভারতবর্ষে আজ অব্দি যতগুলো লোকসভা নির্বাচনের সময় দেশের শেয়ার বাজারের পতন শুরু হয়েছিল, ঠিক ততগুলো লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল। আর এটা শুরু হয়েছে বলে দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি বুকের ছাতি, ঘাবড়ে গেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন ঘোষণার পর থেকে প্রথম দফা নির্বাচন শুরু হওয়ার আগে অবধি দেশের প্রধানমন্ত্রী সারা দেশ থেকে শুরু করে বাংলাতেও তার মধ্যে তিনি যে কবার এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী বলছিলেন একটা কথা, ইসবার 400 পার। সারা দেশ শুনেছে নরেন্দ্র মোদীর মুখে এই কথাটা, ইসবার 400 বার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে একদম শুরুতে প্রথম দফা নির্বাচন শুরুর আগে অবধি নরেন্দ্র মোদী যে কটা জনসভা করেছেন সব জায়গায় গিয়ে বলেছিলেন ইসবার
400 পার। প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচন যখন শেষ হলো, বিজেপি দলটার জন্ম যার গর্ভে আরএসএস এর একটা আভ্যন্তরীণ রিপোর্ট বেরিয়েছিল, যে রিপোর্টে আরএসএস বলছে এই লোকসভা নির্বাচনে বিজেপি 200 আসনের গণ্ডি পেরোবেন না। দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে ইসবার 400 বার কথাটা হারিয়ে গেল। আর বলছেন না, নরেন্দ্র মোদীও বলছেন না, অমিত শাহ বলছেন না, কারণ আরএসএস এর আভ্যন্তরীণ রিপোর্টটা ততক্ষণে তাদের হাতে এসে গেছে। এই লোকসভা নির্বাচনে বিজেপি দলটা 400 আসন পার হবেন না। তখন উনি কি করছেন? যখন যে রাজ্যে যাচ্ছেন তখন সেই রাজ্যে গিয়ে আঞ্চলিক ইস্যুগুলোকে হাতিয়ার করে তিনি সেই জাতপাত, সেই ভেদাভেদের রাজনীতিটাকে শুরু করলেন। এরপর আমরা কি দেখলাম? দেশের প্রধানমন্ত্রী, বিজেপির মন্ত্রিসভার সদস্য, নরেন্দ্র মোদীর কলিগ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী প্রভাকরণ বলছেন, এবারের লোকসভা নির্বাচনে আমি যতদূর বুঝতে পারছি বিজেপি 210 থেকে 215 আসন পাবে। দিশেহারা হয়ে পড়লেন নরেন্দ্র মোদী। তিনি কি বলবেন মানুষের কাছে খুঁজে পাচ্ছেন না। ইসবার 400 বার ওনার মুখ থেকে হারিয়ে গেছে। তারপর আমরা কি দেখলাম? দেশের সিবিআই এর প্রাক্তন অধিকর্তা এবং প্রধানমন্ত্রীর এক সময়ের উপদেষ্টা এম নাগেশ্বর রাও, তিনি বলছেন নরেন্দ্র মোদী বর্তমান ভারতবর্ষের সবচেয়ে বড় বোঝা। এই বিজেপি 190 আসন পেরোবে না। বেপরোয়া নরেন্দ্র মোদী কি শুরু করলেন? উনি এরপর মাইকে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, বিরোধী শক্তি যদি দেশের ক্ষমতায় আসে তাহলে এই বিরোধী শক্তি হিন্দু মা বোনেদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে একটা সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেবে। নরেন্দ্র মোদী বলছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন বিরোধী শক্তি যদি ক্ষমতায় আসে তাহলে দেশের সমস্ত সম্পত্তি একটা বিশেষ সম্প্রদায়ের হাতে তুলে দেবে। ভাবতে পারে ভারতবর্ষ সারা বিশ্বের ধর্মনিরপেক্ষ সার্বভৌম দেশ হিসাবে চিহ্নিত সারা বিশ্বে এবং সম্মানিত, সেই দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক বক্তব্য মাইকে দাঁড়িয়ে বলছেন বিরোধী শক্তি যদি ক্ষমতায় আসে হিন্দু মায়েদের মঙ্গলসূত্র একটা সম্প্রদায়ের হাতে তুলে দেবে, দেশের সম্পত্তি সেই সম্প্রদায়ের হাতে তুলে দেবে। কি ভয়ঙ্কর কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার কথা বলছেন, দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ হিংসা ছড়িয়ে দেওয়ার কথা বলছেন, কিন্তু তবুও নরেন্দ্র মোদীকে আবার দেশের প্রধানমন্ত্রী হতে হবে। কারণ এই দলটা এরকম, মানুষের মধ্যে দাঙ্গা হোক, মানুষের মধ্যে হিংসা তৈরি হোক, 2,000 মানুষ মারা যাক, কিচ্ছু যায় আসে না, নরেন্দ্র মোদীকে আবার দেশের প্রধানমন্ত্রী হতে হবে। এবং তার জন্য এই ভয়ঙ্কর খেলাটা তিনি আবার শুরু করেছে। আমরা এই কথাগুলো মানুষকে মনে করিয়ে দিতে চাই। দেখুন, ভারতবর্ষে নির্বাচনের মধ্যে দিয়ে একটা দল ক্ষমতা থেকে চলে যায়, আর একটা দল ক্ষমতায় আসে, এটাই গণতান্ত্রিক ভারতবর্ষের পরম্পরা। কিন্তু বিজেপি বা নরেন্দ্র মোদী ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মানতে পারছেন না। আর তার জন্য আজকে এই ধরনের ভয়ঙ্কর কথাগুলো তার মুখ থেকে বেরিয়ে আসছে, যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে যাচ্ছে। একটা লোকসভা নির্বাচন হচ্ছে, যেভাবে 2014 থেকে 2024 আমরা বারে বারে দেখেছি যে মানুষকে ভাবনা দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নির্বাচনে মানুষ
মানুষকে ভাওতা দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। কিন্তু আর কতবার 2014 থেকে 2024 দীর্ঘ 10 বছর কতবার ভারতবর্ষের মানুষকে ভাওতা দেবে, কতবার দেশের মানুষ বিভ্রান্ত হবে, বা বাংলার মানুষ, এ রাজ্যের মানুষ কতবার তারা বিভ্রান্ত হবে। 15 লক্ষ টাকা তো কারো অ্যাকাউন্টে ঢোকেনি, বছরে 2 কোটি বেকারের চাকরির ব্যবস্থাও তো হয়নি, বিদেশ থেকে কালো টাকাও ফেরত আসেনি। কিন্তু এই কথাগুলো তো তিনি একদিন বলেছিলেন দেশের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে। তার মানেটা কি? দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছিলেন। স্বাধীন ভারতবর্ষে এত বড় প্রতারক প্রধানমন্ত্রী আজ অব্দি দেশের মানুষ দেখেননি। কি বলেছিলেন এই লোকটা একটা সময়? ভারতবর্ষ 5 লক্ষ কোটি টাকার অর্থনীতির শক্তিশালী দেশ হবে। অধিকারী বলবেন। দেখুন, আমার কিছু বলবার নেই। আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, যে ভোটটা হোক তো কর্মে হোক, ভোটটা নির্বাচন হোক কর্মে, ধর্মের বিনিময়ে যারা রাজনীতি করছে, একটা বার যখন এই দলের এই সাংসদ, এই পল্টুরম সাংসদ আপনার অঞ্চলে সভা করে যখন দেখবেন আমাদের সকলের প্রিয় মানুষ পার্থভূমিকে গালমন্দ করছে, পার্থভূমিকে কাজে হিসাব চাইছে, একটা করে আমার অনুরোধ রইল এই অঞ্চলের বিজেপি ভাইদের কাছে, এই অঞ্চলের মায়েদের বোনদের কাছে, এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে, আপনার দরজায় যখন দেখবেন না ভাটপাড়ার এই গুন্ডাই সাংসদ গেছে, একটা বার প্রশ্ন করবেন, আপনার তো বছরে কোটি কোটি টাকা ফান্ড আসে, 5টা বছরে তো আপনার ফান্ডে করে দেয়। কোথায় ছিলেন এই গুন্ডাই সাংসদ যখন এই আমফান ঝড়ে নৈহাটি চেয়ারম্যান থেকে শুরু করে নৈহাটির প্রত্যেকটি তৃণমূল কর্মী, সারা নৈহাটি বিধানসভা শহর থেকে শুরু করে পঞ্চায়েতে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়ে খোঁজ নিচ্ছে যে তুমি ঝড়ে কি আহত আছো? বিধায়ক তখন প্রত্যেকটি বাড়ির খোঁজ নিচ্ছে যে আমার কোনো মায়ের কোনো অসুবিধা হয়নি তো, কারোর বাড়িতে গাছ ভেঙে পড়েনি তো, কারোর বাড়িতে পোষ ভেঙে পড়েনি তো, কেউ এই ঝড়ের সময় না আটকে নেই তো। আমার প্রশ্ন শুধু আপনাদের কাছে, এই পল্টুরম সাংসদ যখন কাজের কথা বলবে, বলবেন আপনার এই কোটি কোটি টাকা কোথায় গেল? দেখুন, আমি আপনি সকলে জানি এই দলটা আজব একটা দল। এই দল এমন একটা দল যে দলে প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ডের নামে জনগণের টাকা লুট। এমন একটা দল যে দলের প্রধানমন্ত্রী প্রত্যেকটা সময় আপনারা দেখেছেন, কোভিডের সময় মনে আছে তো আপনাদের, আমাদের অনেকে কাজ করতো তো দিল্লি, আমাদের বাংলার অনেকে কাজ করতো তো, আমরা তো শুনেছি আমার বাড়ির লোকটা দিল্লিতে আটকে রয়েছে, হঠাৎ করে ট্রেনটা বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে বাসটা বন্ধ করে দিয়েছে, আমরা চিন্তিত ছিলাম তো সে আমাদের বাড়িতে কি করে ফিরবে। তখন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকা প্রত্যেকজন মানুষজন যারা বাইরে কর্মরত তাদেরকে আনার ব্যবস্থা করেছে। আর আমরা কি দেখলাম দেশের প্রধানমন্ত্রীকে সে টিভির পর্দায় আসলো, দেশবাসীর উদ্দেশ্যে বললো যে আপনারা কোভিডের সময় আমার পাশে এসে দাঁড়ান, পিএম কেয়ার ফান্ডে 2 হাতে দান করুন। আমরা দেখলাম বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার 21 কোটি টাকা পিএম কেয়ার ফান্ডে দান করেছে। আমরা দেখলাম দেশের শিল্পপতিরা তারা 600 কোটি টাকা ফান্ডে দান করেছে। কিন্তু আমরা জানতে পারলাম না দেশের এই কোভিডের মহামারীর সময় যে কোভিড ভ্যাকসিন আমার আপনার পেছনে ঘুরেছে, সেই কোভিড ভ্যাকসিনের টাকাও আমাদের থেকে নিয়েছে। আমরা জানতে পারলাম না কোভিডের সময় তিনি দেশের মানুষের জন্য হঠাৎ করে ফ্রিতে রেশন বন্ধ করে দিলেন। কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার 10 কোটি মানুষ, 80% খেটে খাওয়া মানুষ, তাদের প্রত্যেকটি মানুষকে তিনি বলেছে আমি যতদিন বাংলার মুখ্যমন্ত্রী রয়েছি, তিনি কোভিড পরিস্থিতি নিয়ে বিচার করেছেন, যতদিন বাংলার আমি মুখ্যমন্ত্রী থাকবো বাংলার প্রত্যেকটি মানুষকে ফ্রিতে রেশন দেবেন। আর আমরা নৈহাটিতে দেখেছি তো, এই অঞ্চলের মানুষ তো মনে আছে তো, আপনারা দেখেছেন তো কমিউনিটি কিচেন করে প্রত্যেকজনের বাড়িতে আমাদের প্রিয় প্রার্থী, আমাদের প্রিয় মানুষ মাননীয় পার্থভূমিক প্রত্যেকটি বাড়িতে কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার পৌঁছে দিয়েছে। আমরা বাজার হাটের মাধ্যমে ছোট ছোট প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি ওয়ার্ডে মানুষজনের বাড়িতে চাল সবজি ফল আমরা তুলে দিয়েছি। কিন্তু আপনারা গিয়ে দেখেছেন এই সাংসদ এসেছিল, তাই এই সাংসদকে নিয়ে বলবার কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকজন আমরা সজাগ সম্পন্ন মানুষ, আমরা জানি সাংসদ আসবেন, নৈহাটিতে সভা করবেন, ব্যারাকপুরে সভা করবেন, আমাদের প্রিয় মানুষ পার্থভূমিকে গালিগালাজ করবেন, ব্যক্তি আক্রমণ করবেন, কিন্তু 10 সেকেন্ডের জন্য তার কোনো কাজের হিসাব দেবেন আপনি পারবেন না, কারণ তার পেছনে লাল নীল বেগুনি চুল, কানে দুল, সব বাইরে থেকে বাইরের ফ্যাক্টরি প্রোডাকশন আমাদের এই ব্যারাকপুর সমাজকে কলঙ্কিত করতে চাইছে। আমি কালকে আমাদের ভিডিও দেখছিলাম,
তিনি কোথাও একটা সভা করছেন, আমাদের সাংসদ হাসছেন, বলছেন আমি দেখলাম বিরাটপুরে পার্থভূমিক রিলিজ করছে। সেই র্যালিতে আমি দেখলাম যে বাইরে থেকে লোক এসেছি বাস বাস করে। তিনি বলছেন অভিষেক ব্যানার্জি কলকাতা থেকে গাড়ি ভরে ভরে এনেছে। এরা জানা নেই অভিষেক ব্যানার্জি সারা বাংলার যুব সমাজের আইকন নয়, প্রত্যেকটি মানুষের হৃদয়ে বাস। সে বাংলায় শুধু ব্যারাকপুরে প্রিয় মানুষ পার্থভূমিকে র্যালি করতে আসেন, তিনি সারা বাংলায় প্রচারের মাধ্যমে অতি ব্যস্ততার মধ্যে ব্যারাকপুরে এসেছে। বিশ্বাস করুন ব্যারাকপুরে আজ অব্দি নৈহাটি থেকে কোনোদিন সাংসদ পদে কেউ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সুযোগ দিয়েছে। 13 বছর নৈহাটির বিধায়ক হিসেবে কি কাজ করেছি আমি নিজের থেকে সেটা বলতে চাই না। আপনারা নিজেরা নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে সেটা জানেন। আমার সমর্থনে আজকে প্রচারে এসছেন বাংলার মাননীয় শিক্ষামন্ত্রী, প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী ব্রাত্য বসু। আমি ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। উনি বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথা বলি যে আমি নৈহাটির মানুষের কাছে ভিক্ষে চাইছি না, আমি নৈহাটির মানুষের কাছে ঋণ চাইছি। ভিক্ষে নিলে সেটা শোধ করার মতো শোধ না করলেও হয়। ভিক্ষে নিলে যারা ভিক্ষে নেয় তারা শোধ করে না। আমি ঋণ চাইছি, কারণ ঋণ নিলে ঋণটা শোধ করতে হয়। নৈহাটির মানুষ আমাকে ঋণ দিন, আমি কাজের মাধ্যমে সুদ সমেত আপনাদের ঋণ পরিশোধ করে দেবো। ভালো থাকবেন, নমস্কার। বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী ব্রাত্য বসু। নমস্কার, আপনাদের সবাইকে অনেক নমস্কার। আমার বন্ধু পার্থ ভৌমিক বাংলার আরেক নাট্য ব্যক্তিত্ব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্যাবিনেটের আমার সতীর্থ পার্থ ভৌমিক খুব একটা সুন্দর কথা এখানে বলে গেলেন যে আমি আপনাদের কাছে ভোট ভিক্ষে নয়, আমি আপনাদের কাছে ভোট ধার চাইছি। তার মানে ভিক্ষা মানে আপনি জানেন যে দান। সেই দানে বিপক্ষেরই গৌরব, কিন্তু ধার বা ঋণ মানে একটি দাতা এবং একটি গ্রহিতা, এর একটা সম্পর্ক আছে। আপনি ধার দিচ্ছেন মানে আপনি প্রত্যাশা রাখছেন এই ধার একদিন শোধ হবে। এবং আমি আমার বন্ধু পার্থ ভৌমিককে যেরকম এত বছর ধরে চিনি, ক্যাবিনেটের বাইরেও তার সঙ্গে আমার এই থিয়েটার বা শিল্প সংস্কৃতি এই বিষয়ে একটা অনেক দিনের যোগাযোগ আছে। তা আমি এই নৈহাটির যে বিশিষ্ট বাসিন্দারা আমার সামনে বসে আছেন, আমি ওখানে ছাদে লোক দেখতে পাচ্ছি, আশেপাশে এখানে আছেন পথচলতি মানুষেরা আছেন, আমি সবাইকে নমস্কার জানিয়ে বলতে পারি, বিনীতভাবে বলতে পারি, পার্থ ভৌমিক কথা দিয়ে কথা রাখাচ্ছেন। তিনি যখন বলেছেন এই ভোট ধার, তিনি এটা সুদে আসলে এই ধার শুধু নৈহাটি না, গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তিনি এটা শোধ করবেন। উন্নয়নের মাধ্যমে, কাজের মাধ্যমে, আপনার পাশে থাকার মাধ্যমে, আপনার দিকে হাত বাড়ানোর যে সদিচ্ছা, সেই সদিচ্ছা নিয়ে তিনি এটা শোধ করবেন।
আমি বস্তুত একটি সাংস্কৃতিক শহরে দাঁড়িয়ে আছি, দীর্ঘ ঐতিহ্যমণ্ডিত শহর, বঙ্কিমচন্দ্রের পদস্পর্শ লাঞ্ছিত শহর, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের শহর, আমাদের বিখ্যাত লেখক সমরেশ বসু শহর, আর অনেক কবির শহর, ঔপন্যাসিকের শহর, পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের মতো, শরৎ বন্দ্যোপাধ্যায়ের মতো জয় হোক বিশিষ্ট অধ্যাপকদের শহর। এখানে দাঁড়িয়ে আমার প্রথমে এই নৈহাটি শহরের একজন বিখ্যাত কবি প্রয়াত হয়েছেন, তার একটা কবিতা আজকের দিনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে। কবিতার নাম গান্ধীনগরের রাত্রি। এখানে অনেক আমার শিক্ষক সংগঠনের বন্ধুরা আছেন, আমি আপনাদের থেকে জানতে চাইবো এটা কার লেখা। ঠিক, গোকুলকে সবাই জানে, চিনে রাখলো ডিআইবির লোক, শেষ প্যান্ট পড়ার ফাঁকে আর চোখে। অন্ধকার ঘন হলে গোকুলের মা বলেছিল, আর নয়, এবার ফিরে যা। ফেরার আগেই খাকি রঙের বিদ্যুৎ দরজায় রিভলভার গর্জে ওঠে, গর্জায় গোকুল। রাষ্ট্রীয় ঢাল কুত্তা ছেড়ে নিল এক খাবলা চুল। রাতখানা মায়ের চোখে কুরুক্ষেত্রের বেল্টের পিতল বোট, জলস্রোতে নামে অন্ধকার। সব চক্র মহাবেলা প্রশস্ত প্রাঙ্গণ, পাথরে পাথরে গড়ছে কলোনির সুভদ্রার চোখ। অধ্যাপক বলেছিল, দেখ রং, আইন কেন তুলে নেবে হাতে। মাস্টারের কাশি ওঠে, কোথায় বিপ্লব, মরে গেল শুধু অসংখ্য হাওয়াতে। উকিল সতর্ক হন, বিস্কুট দিনই চায়ের দামটা রাখো লিখে। চটকলের ছকু মিয়া, এবার পেলাবো সারা হারামি ওসিকে। উনুন জ্বলেনি আর বেড়ার ধারে শুকোয় সেই ডান পিঠের তেজি রক্ত ধারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। এই কবিতা লিখেছেন নৈহাটির সন্তান, যার কবিতা ছোটবেলা থেকে পড়ে পড়ে আমরা বড় হয়েছি। সেই কবির নাম মণিভূষণ ভট্টাচার্য, তার লেখা কবিতা এটা। এই নৈহাটি সংস্কৃতির শহর মণিভূষণ ভট্টাচার্য তার কবিতায় বলছেন, রিভলভার গর্জে ওঠে, বন্দুক গর্জে ওঠে। কবিতায় চলতে পারে, জীবনে চলতে পারে না। নৈহাটি শহরে বা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গুন্ডাবাজি থাকবে, বোমাবাজি থাকবে। এমপি জেতার পর কিছুদিন কিছু লোককে ঘর ছাড়া থাকতে হবে, মহিলাদের বাড়ি ঢুকে মহিলাদের তলপেটে লাথি মারতে হবে এবং বাঙালি মহিলা বেছে বেছে মারতে হবে। এই সংস্কৃতি চলতে পারে না। এই আশ্চর্য সংস্কৃতি, গুন্ডামি সংস্কৃতি, এই রিভলভারের সংস্কৃতি, বোমাবাজির সংস্কৃতি, আমার নেত্রী তাই যথার্থই বলেছে যে আমি বোমার বদলা বোমা দিতে পারি না। বিকাশ ঘোষের খুনের হত্যা তার বদলার একটা খুন দিয়ে হতে পারে না, তার বদলা হতে পারে একমাত্র সংস্কৃতি। সেই জন্য একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি দাঁড়ানোর পর থেকে একটা কথাই বলে যাচ্ছেন, আমার বন্ধু পার্থ ভৌমিক, যে আমি কারোর বাড়িতে বোম মারতে যাই না, আমি ওই রকম 50টা সুপারি কিলার নিয়ে ঘুরি না, লোক ভাড়া করে লোককে খুন করাই না,
আমি আমার মতো করে একটা কালচার তথা সংস্কৃতি দেওয়ার চেষ্টা করি। কথা হচ্ছে এটাই সত্য, আবার পাশাপাশি এটাও সত্য, সংস্কৃতি দিয়ে পেট ভরে না, আপনার পেট ভরাতে হবে। সংস্কৃতি দিয়ে মাথার খোরাক ভরানো যেতে পারে, পেট ভরানো যেতে পারে না। আমি বলবো যে কাজ মমতা ব্যানার্জি করে গেছেন, করে যাচ্ছেন, এখানে গণমাধ্যমের বন্ধুরা আছেন, আপনারা জানেন বিজেপি মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্পগুলো, এই 71টা প্রকল্প, কোনটার নাম স্বাস্থ্যসাথী, কোনটার নাম সবুজ সাথী, কোনটার নাম লক্ষ্মী ভান্ডার, আমি বিশদে যাব না, কারণ আমার ধারণা এগুলো আমাদের অনেক লোকেরা এসে ইতিমধ্যেই বলে দিয়ে গেছে। কিন্তু আমি মনে করি এগুলো মমতা ব্যানার্জির যে মুকুট, তাতে ঝলমল ঝলমল করতে থাকা, ওটা ওই 68টা প্রকল্প নয়, ওটা এই 68টা ঝকঝকে হিরে। The 68 diamonds in a golden crown, ওনার মুকুটে জলজল করে জ্বলতে থাকা হীরা, চাই গোটা বাংলার স্নায়ু শিরা ধমনীতে অর্থনৈতিক সরবরাহ সচল রেখেছে একেবারে রক্তের মতো। বিজেপি বলছে এই প্রকল্পগুলো নাকি টোল পলিটিক্স। বিজেপি বলছে এই টোল পলিটিক্স ওরা এনে বন্ধ করে দেবে। যদিও যে দফা নির্বাচনে সেই অবধি এই কথাগুলো বলছিল, এখন আর বলছে না, কেননা গোটা পশ্চিমবঙ্গ ঘুরে গেলেও যে দু একটা লোক ওদের আছে। আমি মনে করি সিপিএম এবং কংগ্রেসের মূল পার্থক্য হচ্ছে সিপিএম এবং বিজেপি, সিপিএম এর কর্মী আছে, ভোট নেই, বিজেপির ভোট নেই, কর্মী নেই, কিন্তু ভোট আছে। এইটা হচ্ছে সিপিএম আর বিজেপির মূল ফারাক। যে দুদিনটা কর্মী আছে তারা ঘুরে রিপোর্ট দিয়েছে যে গোটা বাংলার কার্টিলেজ মেরুদণ্ড হিসেবে রক্ত চলাচলকারী, ধমনী শিরা সংবহনকারী মূল জলপিণ্ড, তার নাম লক্ষ্মীর ভান্ডার। ফলে যারা এতদিন ধরে বলছিল যে বিজেপি যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, ওগুলো টোল। এখন তারা বলছে যে আমরা এলে আরো বেশি টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব। এখন কথা হচ্ছে ভাই, 25 বছর হতে চললো তোমাদের গুজরাটের সরকার, তোমরা লক্ষ্মীর ভান্ডার দাওনি। 10 বছর পেরিয়ে গেছে উত্তরপ্রদেশ সরকার, বিজেপি, তোমরা লক্ষ্মীর ভান্ডার দাওনি। তোমার পাশের রাজ্য, আমার পাশের রাজ্য ত্রিপুরা, তাতেও 10 বছর হতে যাচ্ছে বিজেপি সরকার, সেখানেও তোমরা লক্ষ্মীর ভান্ডার দাওনি। আসলে তোমাদের মানুষ চিনে গেছে, তোমরা এখানে এলে ওই স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, ওই রূপশ্রী থেকে সমব্যাধি, ওই ঐক্যশ্রী থেকে সবুজ সাথী, এগুলো সব তোমরা বন্ধ করে দেবে। অথচ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো নোবেল পুরস্কার পাওয়া অর্থনীতিবিদ তিনি বলছেন যে এই পরিষেবাগুলো গ্রামে গঞ্জে মফস্বলে অর্থনৈতিক যে চলাচল, অর্থনৈতিক যে সরবরাহ, সেটা চালু রাখতে সাহায্য করে। আপনি একটা ছোট দোকান দিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, আমি এর মধ্যে 10 দিন বালুরঘাটে গিয়ে পড়েছিলাম। আমার দল বালুরঘাটে অবজার্ভার করে
ওখানে আমার পাঠিয়েছিল ভোট করতে। ওখানে প্রচুর লোকের সঙ্গে আমি কথা বলছিলাম। গ্রামের খুব সাধারণ মহিলা মা বোনেরা তারা আমায় বলছেন আমার স্বামী আমার হাতে টাকা দেয় না, আমার বর এমনকি আমার ছেলে সে একটু রোজগার করলেও আমার হাতে কোনো টাকা দেয় না, আমাকে এই টাকাটা দিদি দিচ্ছেন, এই টাকাটা আমাদের কাছে অনেক। এবং কেউ যদি ওই টাকা নিয়ে একটা ছোট দোকান করে আর অন্য কেউ সেই দোকানে এসে একটা দেশলাই কিনতে পারে, বিস্কুট কিনতে পারে, চা কিনতে পারে, সিগারেটের প্যাকেট কিনতে পারে, ওইখান থেকে তার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মনে করেন ওই ছোট দোকানদার দিনের শেষে যে লাভটা করছে সে ওটা নিয়ে যদি বাড়িতে চাল কিনে নিয়ে যেতে পারে বা বাড়িতে কিছু খাবার কিনে নিয়ে যেতে পারে তাহলে তার অর্থনৈতিক যে সরবরাহ সেটা চালু থাকে। আমি বলছি এই লক্ষ্মীর ভান্ডার একটা আশ্চর্য প্রকল্প। আমার মনে হয় এখানে নৈহাটিতে এই লক্ষ্মীর ভান্ডার দেওয়ার সময় যেমন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কোন রোজগার পারিবারিক রোজগার যেমন আপনি জেনে রাখুন, আমাদের স্বাস্থ্যসাথী যেমন কোন জাত বা ধর্ম অর্থনৈতিক কোন প্যারামিটার কিছু মানে না। আপনি যদি আয়ুষ্মান ভারত দিতে যান কেন্দ্রীয় সরকারের, আপনার বাড়িতে যদি একটা কালার টিভি থাকে আপনি পাবেন না, আপনার বাড়িতে যদি একটা মোটর বাইক থাকে, এমনকি একটা মোটর বাইক থাকে তাহলেও আপনি কেন্দ্রীয় সরকারের প্রকল্প পাবেন না। আমার মুখ্যমন্ত্রী সব কিছু করেননি, তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের হাতে এই প্রকল্পগুলো পৌঁছে দিয়েছে। এইটা মনে রাখতে হবে, এটা মমতা ব্যানার্জি বলেই এটা সম্ভব হয়েছে। তো আমি বলতে পারি এই নৈহাটি যেখানে মাত্র কয়েক কিলোমিটার দূরে ব্যারাকপুরে গান্ধীর মৃত্যুর পরে গান্ধীর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অনুরোধে কথা ওই গান্ধী চিতাভস্ম 30শে জানুয়ারি 1948 মহাত্মা গান্ধী গুলিবিদ্ধ হন, নাথুরাম গডসে গুলি করেন, পেটের চারখানা তলপেটে 4টে বুলেট ঢুকিয়ে দিয়েছিলেন। 78 বছর বয়সে গান্ধী বৃদ্ধ অশক্ত, লড়তে পারেন না, কয়েকদিন আগে অনশন থেকে উঠেছেন, উঠে বলছেন আমি আবার পদযাত্রায় বেরোবো। গান্ধী মারা গেলেন, গোটা পৃথিবীর মিডিয়া সারা পৃথিবী কেঁপে গেল। জওহরলাল নেহরুর কথায় ভারতবর্ষের কতগুলো বিশিষ্ট স্থানে গান্ধীর যে চিতাভস্ম তা এনে কয়েকটা গঙ্গার ঘাটে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার একটা ছিল ব্যারাকপুর গান্ধীঘাট, সেই থেকে ওর নাম গান্ধীঘাট। ওই গান্ধী ছাই আমার ধারণা এখন ওই আকাশে ব্যাকটেরিয়া, ভাইরাস, আরো যা যা হতে পারে বিজ্ঞানের লোকেরা বলবেন, তার সঙ্গে মিশে পড়ন্ত আলোয়, সূর্যের আলোয় সে যদি পড়ে, যদি ধুলোকণা চিকচিক করে, আপনি জানবেন ব্যারাকপুরে এখন ওই গান্ধীর ছাই উড়ে বেড়াচ্ছে। সেখানে কি করে দাঁড়িয়ে গর্তের লোক, গুলি করার লোক, হিংসার লোক, খুন করার লোক, বাইরে ঢুকে অত্যাচার করার লোক, তাদের দল জিততে পারে না। ব্যারাকপুর ঐতিহাসিক ভাবে এই ভুল করতে পারে না। আর সেই পথ যদি কেউ দেখায় তাহলে সেটা নৈহাটি দেখাবে। নৈহাটিতে পার্থভৌমিক বিপুল মার্জিনে জিতবেন, যার প্রভাব
কেশপুর, নোয়াপাড়া, গারুলিয়া, আমাদের জগতল, টিটাগড় সব জায়গায় ছড়িয়ে পড়বে। এটা আমাদের অস্তিত্বের লড়াই, যে শেষ অব্দি এখানে গান্ধী জিতবেন না নাথুরাম গডসে জিতবেন, শান্তির বাণী জিতবে না বোমাগুলির আওয়াজ জিতবে, সংস্কৃতি জিতবে না সুপারি কিলার জিতবে, কালচার না সুপারি কিলার, কালচার না সুপারি কিলার, কালচার না সুপারি কিলার, কালচার কালচার চাই, সংস্কৃতি চাই, পেটে ভাত চাই, হাতে কাজ চাই, হাতে বন্দুক চাই না, হাতে বোমা চাই না। ওই বোমাগুলি রাজনীতি মানুষ ছেড়ে এসছে পশ্চিমবঙ্গে, ওই হারবাদগিরি আর চলবে না। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যখন ফ্যাসিজম বেঁচে গেছে, ফ্যাসিজমের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। যে বিজেপি 2014 সালে এসেছিল এনডিএ গভর্নমেন্ট, 19 সালে তারা হলো বিজেপি গভর্নমেন্ট, আর 24 সালে তারা গিয়ে বলছে আমরা হচ্ছি মোদী গভর্নমেন্ট। ভেবে দেখুন, এনডিএ নেই, অকালিদলকে তাড়িয়ে দিয়েছে, এডিএমকে তাড়িয়ে দিয়েছে, শিবসেনাকে তাড়িয়ে দিয়েছে, আবার তারপর বিজেপি লোকেদের মধ্যে প্রতিমা মহাজনকে তাড়িয়ে দিয়েছে, রাজনাথ সিং আডবাণীকে তাড়িয়ে দিয়েছে, নীতিন গডকরিকে গ্যারেজ করে দিয়েছে। একা আমি থাকবো, আমি ফকির, এমন আশ্চর্য ফকির আমরা দেখিনি। এরকম একদিনে নমিনেশন দেওয়ার দিন দেখলাম সকাল 6টা থেকে দুপুর 2টোর মধ্যে 3বার জামা পাল্টাচ্ছে। এমন ফকির তো আমি দেখিনি আমরা। চোখে রেবেনের সানগ্লাস, 10 লক্ষ টাকা, পকেটে মগলা পেন, মার্সিডিজ বেঞ্চ গাড়ি থেকে নামছে। আমার তো আমি ব্যাগ করে গিয়ে বললাম, আমার মনে হয় যে আমার গান গাইতে ইচ্ছে করে যে এবার মনে ফকির হব, গুজরাটেতে জন্ম হব, আম্বানি আর আদানিকে ভরবো আমার পকেটে, ওগো তোমরা ছেড়ে বলো আমাকে। জয় বাংলা। জয় বাংলা। আর 5 মিনিট বাকি আছে। এই ফ্যাসিজম এ চলবে না। উত্তরপ্রদেশ রিয়াক্ট করছে, মধ্যপ্রদেশ রিয়াক্ট করছে, গোটা উত্তরপ্রদেশীয় স্লোগান উঠে গেছে, अगर जोगी को बचाना है तो मोदी को हटाना है। কেন বলছে ইউপি, কেন বলছে বিহার? এই কারণে বলছে যে এমপিতে কি হয়েছে, 3বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, যেই মোদীর রেকর্ড 4বারের মুখ্যমন্ত্রী ছাড়াতে যাচ্ছেন, তাকে আর মুখ্যমন্ত্রিত্ব দিল না। রাজস্থানে বসুন্ধরা সিং রাজে ওই আমার মোদীর রেকর্ডটি ছাড়াতে যাচ্ছে, তাকে তাড়িয়ে দিল। সামনের বার যোগীর 3rd টাইম মুখ্যমন্ত্রী হওয়ার কথা, এবং সবাই বলছেন যে মোদী একেবারে যোগীকে চাইছেন না। গোটা ভারতে বিজেপি টলমল করছে, এনডিএ তো দূরস্থান, বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ দলের নিচে থাকবে। ফকিরকে সত্যি ঝোলা নিয়ে বেরিয়ে যেতে হবে। এইসব ফকিরগিরি, ওই মগলা পেন আর ওই রেবেন সানগ্লাস করে ফকির হওয়া, ভারতীয়রা এইসব ঢপবাজি ঘুরে গেছে, এইসব চলবে না। ফলে মানুষ প্রতিবাদ করছে। আর আশ্চর্যজনক ভাবে এই বিজেপির সঙ্গে তৃণমূলের যখন এই পশ্চিমবঙ্গে হেরান লড়াই চলছে, তখন তৃণমূলকে হারানোর জন্য হাত মেলাচ্ছে তারা, যারা কিছুদিন আগে বলতো গলি গলি में शोर है, রাজীব গান্ধী চোর है, তার বিধবা বউয়ের কি হাত ধরেছে, তার ছেলের হাত ধরেছে কাচের মতো। ওগো
তুমিও রসগোল্লা পশ্চিমবঙ্গে, আমিও রসগোল্লা। 0 + 0 = 0। এই 2 0 একসঙ্গে হাত ধরেছে। আমি বলছি বহরমপুরে, উত্তর কলকাতায় কংগ্রেস করছে, বহরমপুরে ভোট হয়ে গেছে। বীরভূমে জোট প্রার্থী কংগ্রেস লড়েছে, ভোট হয়ে গেছে। একটা জায়গায় একবারের জন্য 10 মিনিটের জন্য প্রদেশ কংগ্রেস সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীকে তাদের প্রার্থী সমর্থনে ওই উত্তর কলকাতায় বা বহরমপুরে বা বীরভূমে এনে দেখা আনতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আনতে পারবে না। কেননা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর মাথা রাগে বা ঈর্ষায় খারাপ হয়ে যায়নি। তারা জানে পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে কেউ হারাতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস। এই জন্য পশ্চিমবঙ্গে সোনিয়া গান্ধীও আছেন না, রাহুল গান্ধীও আছেন না। ওরা জানে যে তোরা দুটো ভালো খেলছিস, সিপিএম কংগ্রেস তুই বললাম তোরা দুটো ভালো খেল, তোরা দিনের শেষে 0ই থাকবে। ওই 2021 0 ছিল, 24 0 থাকবে। তো একটা দলের প্রদেশ কংগ্রেসের প্রচন্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ঈর্ষা যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এত বড় হয়ে গেল, এই ঈর্ষা। আর সিপিএম এর একটা বুড়ো রাগ যে 34 বছর ধরে আমাদের করে কমে খাওয়া মায়ের ভোগে পাঠিয়ে দিল মমতা ব্যানার্জি, মায়ের ভোগে পাঠিয়ে দিল মমতা ব্যানার্জি। এইটা সহ্য হচ্ছে না সিপিএম এর। ফলে যে সিপিএম বলতো ইন্দিরা গান্ধী ডাইনি, যে সিপিএম বলতো রাজীব গান্ধী চোর, যে সিপিএম প্রধানত কংগ্রেসকে জমিদারদের দল, পুঁজিবাদের দল এইসব সম্বোধনে ডেকে গেছে, আজকে তৃণমূলকে হারানোর জন্য সে কংগ্রেস দল হাত ধরতে রাজি আছে। এই রাগ আর ঈর্ষা মানুষকে কোন ধারে নিয়ে যেতে পারে। বড় বড় লোকের আগেও বলে লিখে দিয়ে গেছেন যে কোন প্রবৃত্তি যদি বড় হয়ে যায়, নরেন্দ্র মোদীর ক্ষেত্রে যেমন আত্মপ্রেম, ইমেজ বিল্ডিং, এমন ইমেজ তৈরি করছেন নিজের যে কখন রেবেন সানগ্লাস করছেন, দিনে 5 বার স্যুট পাল্টাচ্ছেন, নিজেই বুঝতে পারছেন না। এই অভূতপূর্ব পরিস্থিতিতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং ইন্ডিয়া জোট আসলে দেশের ভালো সব জায়গার প্রতিনিধিত্ব ক্যাবিনেটে থাকবে। ভেবে দেখুন, 18টা সিট গতবার থেকে নিয়ে গেছে বিজেপি বাংলা থেকে। 10 বছর কেটে গেল, একটাও ফুল ক্যাবিনেট বাংলাকে দেয়নি। তাহলে আপনি বাংলার উন্নয়নটা করবেন কিভাবে? 18টা এমপি একটা ক্যাবিনেট দিতে পারতো, একটাও ক্যাবিনেট মিনিস্ট্রি দেয়নি। আর আমার নেত্রী এই উত্তর 24 পরগনা থেকে পার্থ ভৌমিককে মন্ত্রী করেছেন। এপাশে দক্ষিণ 24 পরগনায় দিলীপ মন্ত্রী হয়েছে। আমাদের সমস্ত জেলা, সব জেলা থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে। কেন আছে? কেন রেখেছেন? কেননা মমতা ব্যানার্জি বিশ্বাস করেন যাতে সব জেলার কণ্ঠস্বর ক্যাবিনেটে প্রতিফলিত হয়। তাহলে বিজেপিও পারত 18টা সিট নিয়ে গিয়ে একটা ক্যাবিনেট দিতে বাংলা থেকে। বিজেপি দেয়নি, বিজেপি আর সুযোগ পাবে না। মোদী হারছেন, অমিত শাহ হারছেন, এই সারাক্ষণ সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এইসব নেড়িয়ে দিয়ে বিরোধীদের ভয় দেখিয়ে 2টো মুখ্যমন্ত্রীকে জেলে ভরে কেরলের একমাত্র সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার দপ্তরে সিবিআই পাঠিয়ে, তার মেয়ে বীণা বিজয়ন তাকে ইডির সমন পাঠিয়ে, তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী স্টালিনের বাড়িতে ইডি পাঠিয়ে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তার বাড়িতে
সিবিআই পাঠিয়ে এইভাবে ভোট জেতা যায় না। সব জায়গায় জনসমর্থন জনভিত্তি বিজেপি হারাচ্ছে। তার কারণ এটা অটল বিহারী বাজপেয়ী বিজেপি নয়। যখন একটা এনডিএ হিসেবে কাজ করতো, এটা একটা লোকের সরকার, এটা মানুষের সরকার না, এটা একটা ব্যক্তির সরকার। যে ব্যক্তি সগর্বে বলে এনডিএ গভর্নমেंट নয়, बीजेपी गवर्नमेंट नয়, सरकार का गारंटी ना, मोदी का गारंटी है, मुझे गारंटी পুরোটা মিথ্যাচারে পরিপূর্ণ। এত বড় মিথ্যাবাদী ইন্টারভিউ দিতে গিয়ে টিভিতে বলেছেন যে ওই আহমেদাবাদের কোথায় 1988 সালে তার কাছে একটা ডিজিটাল ক্যামেরা দিয়ে তিনি আদবানির একটা ছবি তোলেন একটা উদ্বোধনে, আর সেই ছবিটা পরের দিন খবরের কাগজে ছাপা হয়, কেননা উনি সেই দিন রাতেই খবরের কাগজে ইমেল করে পাঠিয়ে দিয়েছিলেন। 1987-88 সালের কথা বললেন। আসলে অনেকে জানেন তো, মিথ্যে যখন বলে মিথ্যে ধরাও করে। আমাদের দেশে ডিজিটাল ক্যামেরা এসছে উনি ভুলে গেছিলেন 1990 সালে। আর ইমেলে ছবি অ্যাটাচ করা, এখানে যারা শিক্ষকরা আছেন আপনারা জানেন, এটা আমাদের দেশে শুরু হয়েছে 1993 সালে। তার 1988 সালে উনি খালি ডিজিটাল ক্যামেরা খালি কিনে ফেললেন না, উনি সেটাকে ছবি অ্যাটাচ করে ইমেল অব্দি করে ফেললেন। এই মিথ্যাচার কেন বললেন? কেন উনি কত আগে উনি টেক সেভি, উনি ইন্টারনেট কত ভালো জানেন, এইসব বলতেই। তো এই মানুষ এগুলো আর নিচ্ছে না। গোটা ভারতেই এখন যে রব উঠেছে যে আপনি একটা মেকি গর্বিত হিন্দু হতে চান না, না খেতে পাওয়া মার খাওয়া ভারতীয় হতে চান, আমি নেবো না, না খেতে পাওয়া মার খাওয়া ভারতীয় নিয়ে চলে যাও। আপনাকে এর সংখ্যা এখন এত বেশি। স্বাধীনতার পর বেকারিত্ব এইরকম চরম জায়গায় দেশে আগে কখনো আসেনি। জিনিসপত্রের এই দাম, পেট্রোলের দাম মানুষ আগে কখনো দেখেনি। জিডিপি গ্রোথ এত তলানিতে স্বাধীনতার পর কখনো আসেনি। আর এইসব থেকে চোখ ঘোরাতে আপনি যদি বলেন আমার খাবার কোথায়, ওই মণিভূষণ ভট্টাচার্যের কবিতার মতো আমার খাদ্যে, ওই যে আপনি যে বলেন আমার ন্যায্য খাবার দাও, ও আপনাকে বলবে জয় শ্রীরাম। আপনি বলবেন পেট্রোলের দাম বাড়ছে কেন, ও বলবে জয় শ্রীরাম। ও বলবে যে আমার ব্যাংকের সুদ, ওই বয়স্ক মানুষটি বলবেন ব্যাংকের সুদ দিনের পর দিন কমছে কেন, ও আপনাকে বলবে জয় শ্রীরাম। পুরো দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, একটা কাজ না করা, মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা, জাতপাতের ভিত্তিতে বিভাজন করা। আমরা তো এই বাংলায় থেকে কি বাঙালি কেউ বাঙালি এগুলো বুঝি না, হিন্দু মুসলমান আমরা বুঝি না, কিন্তু আপনার ভেতরে ওই রাহুল গান্ধী ঠিক কথা বলেছিল কর্ণাটকের রেজাল্টের পর, नफरत का दुकान में मोहब्बत का बाजार खोल दिया। আমি চাইবো আমার বন্ধু পার্থ ভৌমিকের জন্য গোটা ব্যারাকপুর দুহাত উজাড় করে नफरत का दुकान नहीं, बंदूक का दुकान नहीं, गोली का दुकान नहीं, आइए मोहब्बत का बाजार आप खोल देंगे ये बैराकपुर में। শুরু আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলে গেছে, আমার ভাতৃপ্রতিম নেতা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক